নমস্কার, আমি তরুণ ঘোষ। চীন সফর সেরে ওয়াকার সাহেব ঘরে ফিরেই একদম জবরদস্ত খেল দেখাচ্ছেন। এখন কি হয়েছে চীনে পরিষ্কার তো জানা যাচ্ছে না। যতটুকু ভাষা ভাষা কানে আসছে, চীনের কাছে প্রচুর ধমক খেয়েছিল উনি। এক তো চীনের প্রচুর বিলিয়ন এখানে বিনিয়োগ হয়ে পড়ে রয়েছে, রাশিয়ার রয়েছে, ভারতের রয়েছে, আর ধীরে ধীরে বাংলাদেশের অবস্থা যেদিকে যাচ্ছে তাতে কোন আর সুরক্ষিত নয়। চীনের মিলিটারি কমিশনের ডেপুটি চিফ ওয়াং ইলু, নামটা খুব খটোমটো, হয়তো একটু ভুলভাল হতে পারে, আমার তার জন্য বকাবকি করবেন না। আমি যতদূর মনে আছে ওয়াং ইলু চীনের মিলিটারি কমিশনের ডেপুটি কমান্ডার। তিনি কোনো সফর টফর নয়, তিনি তলব করেছিলেন আপনাদের ওয়াকারুজ্জামানকে যে আমার সঙ্গে দেখা করে যান। তার কারণ হচ্ছে একটা রাশিয়া আমেরিকার সঙ্গে একটা গোপন চুক্তি, নন ডিসক্লোজার এগ্রিমেন্ট, যেখানে আমেরিকার সঙ্গে চুক্তি হয়েছে যে অস্ত্রশস্ত্র কেনা। একদিন ধরে ধারে অস্ত্রশস্ত্র দিয়ে চীন দিয়ে এসছে, এবার টাকা দাও, তোমরা যখন ওখান থেকে অস্ত্র কিনবে তাহলে আমার টাকা ফেরত দাও এবং ইমিডিয়েটলি দিতে হবে, আমি সময় দেবো না। দুই হচ্ছে এখন এই যে বাংলাদেশের মধ্যে যে অস্থিরতা চলছে, তাতে আমাদের সবার বিনিয়োগ ঝুঁকিপূর্ণ হয়ে গেছে। মিলিটারি থেকে সেনা যদি থেকে দেশের এই অবস্থা হয়, তাহলে পরে সেটা অত্যন্ত দুর্ভাগ্যজনক। আমরা চাই বাংলাদেশে শান্তি শৃঙ্খলা ফিরে আসুক, আইনের রাজত্ব কায়েম হোক, এটা চীন চায়। এখন চীনকে দিয়ে বলানো হচ্ছে নাকি চীন নিজে থেকে বলছে তা আমি বলতে পারবো না। তবে আরো কি সমস্ত কথাবার্তা হয়েছে তা তো আর পুরোটা তো জানা যায় না, আরো নিশ্চয়ই কথাবার্তা হয়েছে। ওয়াকার সাহেব যেটা বলছিলেন যে আমি চীন সফরে যাচ্ছি, সফর নয়, ওনাকে তলব করা হয়েছিল, হি ওয়াজ কল্ড অন, এটাই লেখা হয়েছে। যাও কালকে তারপরে ফিরে আসার পর হঠাৎ দেখলাম মারাত্মক অ্যাক্টিভ হয়ে গেল সেনাবাহিনী। মব সন্ত্রাস বরদাস্ত করা হবে না। নুরুল হককে ধরে আচ্ছা করে ঠেঙিয়ে তাকে রক্তাক্ত করে হাসপাতালে ভর্তি করে দিল পুলিশ এবং সেনাবাহিনী। একদিন ধরে এর থেকেও মারাত্মক সমস্ত মব হয়েছে, তখন কিন্তু সেনাবাহিনী দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখেছে। হাসনাতের নানান রকম হুঙ্কারের পরেও তারা কি বলেছে যে ওরা আমাদের সন্তানের মতো, ওয়াকার বলেছেন ওরা আমার সন্তানের মতো, যেদিন বড় হবে সেদিন বুঝবো। আর কবে বড় হবে? বাবা হয়ে যেত আর বিয়ে দিলে, এখনো তারা বড় হয়নি নাকি? তার হঠাৎ এই চরিত্র পরিবর্তন, নানান রকম সন্দেহ দেখা দিচ্ছে। এখন এটা কতটা ঠিক কতটা ভুল তা তো এখনই বলা যাবে না, আরো তার জন্য ওয়েট করতে হবে। আরো একটা সন্দেহ থেকে যাচ্ছে, সেটা হচ্ছে এই যে মুক্তিযুদ্ধের সপক্ষে যারা আছে তাদেরকে গ্রেপ্তার করে দেশের মধ্যে যে একটা অস্থিরতা সৃষ্টি হয়েছে সেটাকে ধামাচাপা দেওয়ার জন্য একটা এই ধরনের খেলা একটা খেললেও খেলতে পারে। তবে আমার মনে হচ্ছে ব্যক্তিগতভাবে, আমি আমার বিশ্বাসকে আপনারা একেবারে দৃঢ় বলে ধরে নেবেন তার কোনো নিশ্চয়তা আপনি কিন্তু নেবেন না। আমার বিশ্বাস অনেক সময় ভুল হয়, সবার সব অঙ্ক মেলে না, আমারও নাও মিলতে পারে। তো সেক্ষেত্রে আমার যেটা মনে হচ্ছে যে চীনের দাওয়াইটা খুব ভালো মতো কাজ দিয়েছে। এখন কথা হলো, শুরু তো হলো নূরকে দিয়ে, এরপরে কি? এটা একটা প্রশ্ন। আর দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, তাহলে কি ওয়াকার বুঝতে পারছে
যে ভূ রাজনৈতিক খেলা একটা জমে গেছে, সেখানে একটা তিনটি শক্তি একত্র হয়ে গেছে যারা আমেরিকাকে এখানে ঢুকতে দেবে না। আমি বহু আগে থেকে বলে যাচ্ছি, এটা আমার গুজববাজ থেকে আরম্ভ করে তো অনেক কিছুই শুনতে হয়, তা আমি অনেক আগে থেকেই বলে যাচ্ছি যে এখানে আমেরিকাকে ঢুকতে দেবে না, এবং RICর গল্প এবং ব্রিক্সের গল্প গত 3 মাস ধরে বলে যাচ্ছি। তা আলটিমেটলি সেটা একটা ধীরে ধীরে রূপ পাচ্ছে। সকালের ভিডিওতে আমি বলেছি যে RICর যে অফিস, সেই অফিস আপাতত হবে বেজিংয়ে, আর ব্রিক্সের অফিস হবে নয়া দিল্লিতে অথবা ব্যাঙ্গালোরে, দুটো জায়গার একটা। তার মানে ভারতে হচ্ছে ব্রিক্সের অফিস, আর চীনে হচ্ছে SCOর অফিস। এই যে SCO সম্মেলনটা আজ রাত্রিরে পৌঁছানোর পর 31 তারিখ থেকে শুরু হবে, 31/1, এই দুটো দিন কিন্তু ট্রাম্পের কিন্তু ঘুম আসবে না, হারাম হয়ে যাবে ঘুম। কারণ এইখানে যা তৈরি হচ্ছে, এই 3টে দেশ, তার পিছনে 40টা দেশ যদি একসঙ্গে হয়ে যায়, আপনি ভাবুন চীন আর ভারতের শুধু জনশক্তিটা ভাবুন, সেটা হচ্ছে 280 কোটি, পৃথিবীর জনশক্তির 1/3। আরো যে 40টা দেশের, রাশিয়ার আছে 18.2 কোটি, এরপরে আরো 40টা দেশ যদি যুক্ত হয়, ও ব্রাজিল আছে, সাউথ আফ্রিকা আছে ব্রিক্সের মধ্যে, তাদেরগুলো ধরতে হবে। তাহলে মোটামুটি দেখা যাচ্ছে যে 3 ভাগের 2 ভাগ জনসংখ্যার একদম ব্রিক্সের হাতে চলে আসছে। আমেরিকান ইউনিয়নের, ইউরোপিয়ান ইউনিয়নের অনেক দেশ, ইতালি, স্পেন, জার্মানি অলরেডি বলে দিয়েছে আমরা ব্রিক্সে জয়েন করব। এমনকি সৌদি আরব, UAEও বলে দিয়েছে ব্রিক্সে জয়েন করব, সব ফিলার পাঠাচ্ছে। আমেরিকার হাতে রইল কি? সুতরাং ট্রাম্পের তো ঘুম নষ্ট হবেই। এদিকে এই যে একটা পাওয়ার শিফটিং হচ্ছে, যেটা আমি বহুদিন ধরে বলছিলাম, যেটা পাওয়ার শিফটিং হচ্ছে, কিন্তু আমেরিকা বুঝতে পারছে না। এখন আমেরিকা হাড়ে হাড়ে টের পাচ্ছে যে কি ভুলটা আমি করেছি। সকালের ভিডিওতে আমি সেটা, মানে দুপুরের ভিডিওতে আমি সেটা বলেছি যে আমেরিকা এখন ডোনাল্ড ট্রাম্প হাত কামড়াচ্ছে, এবং নৌকা যে ছেড়ে চলে গেছে, তারপরে তার পালও ছিঁড়ে গেছে, তাকে আর ধরে আনার চেষ্টা করে, বৃথা চেষ্টা করে, আর ট্রাম্প লাফালাফি করে আর লাভ নেই। এখন ওয়াকার এটা বুঝতে পারছে যে এখন যদি আমি এই 3টে শক্তির সপক্ষে না থাকি, তাহলে পরে আমার দফা রফা হয়ে যাবে। এই ডেকে বলাটা, তরফ করে বলাটা কিন্তু একটা বড় সিগন্যাল। এটা তরফ করে বলা হয়েছে, আমরা শান্তি শৃঙ্খলা চাই, এবং আমাদের যে বিনিয়োগ, সেই বিনিয়োগ যাতে সুরক্ষিত থাকে সেই ব্যবস্থা করুন, নইলে পরে সেনাবাহিনী থেকে লাভটা কি? আমাদের আস্থা আপনাদের উপর থেকে উঠে যাচ্ছে। এটা বড় মারাত্মক কথা কিন্তু সেনাবাহিনীর কাছে। এখন এই যে মব জাস্টিস, এর থেকে তো অনেক বড় বড় মব জাস্টিস হয়েছে, কুপিয়ে খুন করে দিয়েছে সেনাবাহিনীর সামনেই, পুলিশের সামনে নীরব দর্শক হয়েছিল। হঠাৎ করে অ্যাক্টিভ হয়ে কালকে একেবারে দামাদাম করে পেটাতে শুরু করে দিল। তার মানে কিছু একটা হতে চলেছে। আরো 7 দিন 10 দিন গেলে ব্যাপারটা পরিষ্কার হবে যে কোনটা ঠিক। মানে ওয়াকার আবার একটা ধোঁকা দিচ্ছে, নাকি সত্যি সত্যি বন্দুকের নল এবার ঘুরতে চলেছে, সেটা এখন অপেক্ষা করতে হবে। তবে বহুদিন আগে আমি একটা কথা আপনাদের বলেছিলাম যে এখন খেলা জমে গেছে, আপনারা গ্যালারিতে বসে পড়ুন, এবার খেলা দেখুন। বহুদিন আগে বলেছিলাম। আর তারও আগে বলেছিলাম বাংলাদেশ হয়ে গেছে আন্তর্জাতিক খেলার মাঠ, বিভিন্ন দেশ এসে এখানে ফুটবল খেলছে। তা এখন দেখুন এই যে সেনাবাহিনী, এই সেনাবাহিনী যখন গোপালগঞ্জে গুলি চালায়, তখন হয়ে যায় সেনাবাহিনী দেশভক্ত। আর যখন নাগরাইলে যখন সেনাবাহিনী লাঠিচার্জ করে, গুলিও চালায়নি, লাঠিচার্জ করেছে, তখন হয়ে গেল দেশদ্রোহী। আবার কি বলে, বৈষম্য বিরোধী ছাত্র
তারা আবার একটা বিবৃতি জারি করেছে। বিবৃতি জারি করে তারা বলেছে যে সেনাবাহিনী ব্যারাকে ফিরে যাও। ভাই একটা কথা বলি, সেনাবাহিনী যদি ব্যারাকে ফিরে যায়, যেদিন যাবে তার 1 ঘন্টা বাদে থেকে তোমাদের পিঠের চামড়া কারোর থাকবে না। সুতরাং পায়ে ধরে সেনাবাহিনীকে মাঠে রাখার চেষ্টা করো নিজেদের যান বাঁচাতে। আর যদি সেনাবাহিনী সত্যি সত্যি ব্যারাকে ঢুকে যায়, তোমরা 24 ঘন্টাও বাংলাদেশে টিকে থাকতে পারবে না। তোমাদের যা হাল হবে সে তো ওপরওয়ালাই জানে। তবে মুক্তিযুদ্ধের সপক্ষে যারা রয়েছেন তাদের ওপরে যে অত্যাচারগুলো হচ্ছে আর যারা করছেন, এটা জানবেন তারা কেউ ছাড় পাবে না, কেউ ছাড় পাবে না। এই 3 শক্তি মিলে এমন জিনিস তৈরি করবে না, আপনারা সব বাচ্চা ছেলে, আপনারা কেউ জানেন না কূটনীতি কি জিনিস। কূটনীতির প্যাচে পড়লে না আপনার দিক জ্ঞান শূন্য হয়ে যাবেন। সেই কূটনীতির প্যাচ কিন্তু এইবার শুরু হবে 31 আর 1-এর পর। আমি বারবার বলে আসছিলাম সেপ্টেম্বর সেপ্টেম্বর সেপ্টেম্বর। কেন সেপ্টেম্বর বলছিলাম? সেপ্টেম্বর বলছিলাম এই কারণে যে ব্রিক্সের মিটিংটা হয়ে যাক, তার আগে বলার কোনো আমার জায়গা ছিল না। সেপ্টেম্বর কেন? ব্রিক্সের মিটিংটা হয়ে যাক, তারপরে দেখবেন ওদিকে ট্রাম্পের খেলা আর এদিকে বাংলাদেশের খেলা। সুতরাং ওই যেটা বলেছিলাম, গ্যালারিতে বসে এখন খেলা দেখুন। আমি অনেক আগে বলেছিলাম যে ওর জামা কাপড় ছিঁড়ে একদম জাঙ্গিয়া পরে দৌড় করাবে, সেই অবস্থা এসে গেছে। আমার কথা অক্ষরে অক্ষরে মিলিয়ে নেবেন যে এই একে অপরের জামা কাপড় ছিঁড়ে ন্যাঙ্গট পরিয়ে ঢাকার রাস্তায় বা বাংলাদেশের রাস্তায় দৌড় করিয়ে মারবে। সেই দিন হয়তো খুব শিগগিরই আসছে। প্রিয় দর্শক, সাজ্জাদ কাদিরের প্রতি নিন শুভেচ্ছা নিন। এই মুহূর্তে আপনাদের সামনে কথা বলতে এসেছি আবারও ডক্টর ইউনূসের পুরনো কৌশল, এই প্রসঙ্গটি নিয়ে আপনাদের সামনে কথা বলবো। পুরনো কি কৌশল? এই মুহূর্তে আপনি যদি বাংলাদেশের এই আজকের অবস্থা কিংবা গতকালকের অবস্থা কিংবা গত সপ্তাহের অবস্থাও যদি বিবেচনা করেন, দেশে বেশ একটা টালমাটাল অবস্থা। বিশেষ করে গত বৃহস্পতিবার থেকে মঞ্চ 71-এর গোলটেবিল বৈঠক থেকে বীর মুক্তিযোদ্ধা, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, সাংবাদিক তাদেরকে অ্যারেস্ট করার পর থেকে দেশে বেশ একটা টালমাটাল অবস্থা। আবার এরই মধ্যে গতকাল শুক্রবার ঘটে গেল আরেক ঘটনা, জাতীয় পার্টি এবং গণ অধিকার পরিষদের সংঘর্ষ পরবর্তী অবস্থায় আইন শৃঙ্খলা বাহিনী, পুলিশ এবং সেনাবাহিনী গণ অধিকার পরিষদের প্রধান নেতা ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরুকে বেধড়ক পিটিয়ে মুমূর্ষু অবস্থায় হাসপাতালে পাঠিয়েছে। কেউ কেউ বলছে যে এগুলো সব নাটক, এই নাটকগুলো করা হচ্ছে নূরের রক্তের বিনিময়ে, কিংবা নূরের রক্ত ছিল কিনা এমন প্রশ্ন করছে নিন্দুকেরা, যে নূরকে নাটকের প্লট বানিয়ে জাতীয় পার্টিকে নিষিদ্ধ করবার একটা প্রচেষ্টা নেওয়া হয়েছে। যেভাবেই হোক না কেন পরিস্থিতি বেশ খানিকটা ঘোলাটে, কারণ সেনাবাহিনী, আমরা ভিডিও ফুটেজে দেখলাম যে সেনাবাহিনী নূরকে পিটালো, পুলিশ নূরকে পিটালো। এই অবস্থায় আমরা যাদেরকে ফ্যাসিবাদ বিরোধী জোট বলি, বিএনপি, জামাত, এনসিপি, সেই বিএনপি, জামাত, এনসিপির মধ্যে উদ্বেগ, উৎকণ্ঠার সৃষ্টি হয়েছে এবং বিএনপি, জামাত, এনসিপির সরকার, ডক্টর ইউনূসের সরকারের মধ্যে উদ্বেগ, উৎকণ্ঠার সৃষ্টি হয়েছে। এই যখন অবস্থা, তখন আবারও ডক্টর ইউনূস পুরনো কৌশল ধরেছে। পুরনো কৌশলকে, যে দেশে কোনো গোলাযোগ বেঁধে গেলেই, দুর্যোগ বেঁধে গেলেই রাজনৈতিক দলগুলোকে ডেকে বসো, বৈঠক করো। আবারও সেই কৌশল নিয়েছে ডক্টর মোহাম্মদ ইউনূস। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে আগামীকাল রোববার বিএনপি, জামাত ও এনসিপির নেতাদের সঙ্গে বৈঠক করবেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। আজ শনিবার বিকেলে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে সমসাময়িক বিষয়ে সংবাদ সম্মেলনে
এ তথ্য জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। প্রধান উপদেষ্টা বরাবর বলে এসেছে যে ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন হবে, এই সিদ্ধান্ত অনড় আছে কিনা জানতে চাইলে শফিক বলেন, স্ট্রংলি বলছি নির্বাচন ফেব্রুয়ারির প্রথমার্ধে হবে, কোনো শক্তি এটি প্রতিহত করতে পারবে না। নির্বাচন ঠিক ফেব্রুয়ারির 15 তারিখের আগে হবে, কোনো ধরনের কনস্পিরেসি এটাকে থামাতে পারবে না। বর্তমান আইন শৃঙ্খলা পরিস্থিতিতে নির্বাচন ফেব্রুয়ারিতে সম্ভব কিনা জানতে চাইলে শফিক বলেন, আইন শৃঙ্খলা পরিস্থিতি অনেকগুলো বিষয়ের উপর নির্ভরশীল। আপনারা আইন শৃঙ্খলা বিষয়ে পুলিশ সদর দপ্তর থেকে পরিসংখ্যান নিয়ে দেখেন, গত বছরের তুলনায় আইন শৃঙ্খলা পরিস্থিতি কতটুকু অবনতি হয়েছে, আদৌ হয়েছে কিনা। শফিক আবারও দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি ভালো বলে উপস্থাপন করবার চেষ্টা করছেন। যত কৌশলী করুন, সময় শেষ হয়ে আসছে, কারণ শের পুড়ে গেলে, একটা কথা আছে যে শের পুড়ে গেলে আর টেকা যায় না। সরকারের শের যে পুড়ে যাচ্ছে এটি চারদিক থেকে স্পষ্ট হয়ে আসছে। এখনো পর্যন্ত সকল পক্ষ থেকে যেটি জানা যাচ্ছে যে গতকালকের ফ্যাসিবাদ বিরোধী গোষ্ঠীকে, এমনকি গণ অধিকার পরিষদের নেতারাও বলছেন যে জুলাই ভরে দিব বলে পেটানো হয়েছে। কেন পেটানো হচ্ছে? আমি যেটি বলছিলাম যে পুরনো কৌশল, নতুন ভাবে ডক্টর ইউনূসের আবারও পুরনো কৌশল, দেশে একটা বড় ধরনের কার্যা বেঁধে গেছে বিধায় ঘুরে ফিরে সেই বিএনপি, এনসিপি এবং জামাত, এই তিনটা রাজনৈতিক দল মূলত ধর্তব্যের মধ্যে সরকার ধরে এই তিনটা রাজনৈতিক দলকে। এর মধ্যে এনসিপি হচ্ছে ডক্টর ইউনূসের সৃষ্টি রাজনৈতিক দল, আর সহযোগী দল জামাত প্রধান সহযোগী, দ্বিতীয় সহযোগী দল বিএনপি। যেহেতু একটা গন্ডগোল বেঁধে গেছে, ডেকে একটা বুঝবাজ দাও, এবং বুঝবাজটা মূলত যে আপনারা কনসাস হন, সাবধান হন, নির্বাচন বানচাল করবার ষড়যন্ত্র হচ্ছে, সেটা উত্তরপাড়া থেকে হচ্ছে কিংবা আওয়ামী লীগ ফিরে আসছে। আগামীকালকে দেখবেন আবারও ডেকে এই কথাই বলা হবে যে আওয়ামী লীগ ফ্যাসিবাদীরায় ঢুকে নূরকে মেরেছে। এবং এমন কথাও উঠেছে, এনসিপির নেতৃবৃন্দের দুই একজনের প্রশ্নেও দেখলাম আমরা যে পুলিশ এবং আর্মির পোশাক পরে জাতীয় পার্টির লোকজন নূরকে মেরেছে। বাহ, চমৎকার। এইভাবে চলছে। এই কৌশল কতক্ষণ খাটবে এটি দেখার বিষয়। এই কৌশল খাটবে না, কারণ এই কৌশলটা তো আমরা জানি। এ যাবৎ যত ধরনের বড় ধরনের সংকট দেখা দিল ইউনূসের শাসনামলে, তখনই কিছু হলে রাজনৈতিক দলগুলোকে ডেকে বৈঠক করা। এটি নতুন কিছু না, এটি পুরনো কিছুই। এই পুরনো কিছু কতক্ষণ খাটে, পুরনো কৌশল কতক্ষণ খাটে, একটা সবকিছুর একটা মেয়াদ আছে। এই মেয়াদটা কতক্ষণ থাকে সেটি দেখবার বিষয়, অন্য কিছু না। এটাই মূলত যেহেতু পরিস্থিতি ঘোলাটে, এই পরিস্থিতি ঘোলাটে থেকে রাজনৈতিক দলগুলোকে আবার একটা ভয় দেখানো, এবং রাজনৈতিক দলগুলো আবারও সোচ্চার হবে, আবার আন্দোলনের হুমকি দেবে, আবার মাঠে নামবার হুমকি দেবে, যে আওয়ামী লীগ ফেরানোর প্রশ্নে আমরা বা নির্বাচন বানচাল করা যাবে না, সে বিভিন্ন কিছু। আরে ভাই, নির্বাচন তো বানচাল করছে এই ফ্যাসিবাদ বিরোধী গোষ্ঠী। জামাতের দিক থেকে হুমকি দেয়, সংস্কার না হলে, পিআর না হলে আমরা নির্বাচন করব না। এনসিপি জামাতের ভাষায় কথা বলে, আবার বিএনপি বলে যে না, পিআর হবে না, সংস্কার পরে, ইত্যাদি কথা বলে। ঝামেলা তো আপনারাই করছেন। কাকে দোষ দিচ্ছেন, কাকে দোষ চাপাচ্ছেন? যাই হোক, আমার কথা বলার উদ্দেশ্যটা হচ্ছে যে আবারও নতুন কৌশল অবলম্বন করে ডক্টর ইউনূস এই এখনকার পরিস্থিতিটাকে ঠান্ডা করতে চায়, এবং শেষ বিচারে এই বৈঠক থেকে এমন একটা সিদ্ধান্ত যদি আসে, অবাক হবার কিছু থাকবে না যে জাতীয় পার্টি নিষিদ্ধ। আওয়ামী লীগের মতো এত বিশাল দল, এত প্রবল প্রতাপশালী দল নিষিদ্ধ হয়ে গেছে, জাতীয় পার্টি যদি নিষিদ্ধ করে দেয়, অবাক হবার কিছু থাকবে না। তবে এই যাত্রায় একটা বড় ধরনের প্রশ্ন আছে বা সন্দেহ আছে, যেহেতু পুলিশ এবং আর্মি গতকালকে ফ্যাসিবাদ বিরোধী জোটের একটা শরিক গণ অধিকার পরিষদ একটা সম্মুখ সারির নেতাকে পিটিয়েছে। এই জায়গায় কি ঘটবে? এই করতে করতে একটা ঘটনা ঘটে যাবে, যে কোনো সময় একটা ঘটনা ঘটবে বলে প্রতীয়মান। পরিস্থিতি দারুণ ঘোলাটে, সরকারের ভেতরে লেজে গোবরের অবস্থা, ভয়ঙ্কর আতঙ্কে আতঙ্কিত। কারণ এই শ্বাসরুদ্ধকর পরিবেশ কোনো বিবেকবান মানুষ সহ্য করতে পারে না, সহ্যের সকল সীমা অতিক্রম করে গেছে।